আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের সঙ্গে টানা ৪০ দিনের যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাত বা ইউএইতে গোপন সফর করেছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে তার এই দাবি সরাসরি অস্বীকার করেছে আরব আমিরাত। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের গোপন আততকে ক্ষমার অযোগ্য বলে সতর্ক করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে গত বুধবার ১৩ই মে নেতানিয়াহুর দপ্তর একটি বিবৃতিতে জানায়, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে তিনি গোপনে আরব আমিরাত সফর করেন এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলের দাবি, ওই বৈঠক দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে। সূত্রটি বলছে, এই বৈঠকটি ওমানের যে সীমান্তবর্তী আল আইনের শহর রয়েছে সেই শহরে অনুষ্ঠিত হয়েছিল এবং কয়েক ঘন্টা ব্যাপী স্থায়ী ছিল। দেখুন, আরব আমিরাতে নেতানিয়াহুর এই গোপন সফরের দাবি এমন এক সময় করা হলো যখন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আরব উপসাগরীয় দেশগুলোর জন্য দুইটি অপশন রেখে দিয়েছে। হয় তোমরা ইরানের পক্ষে, নয় তোমরা ইসরায়েলের পক্ষে, একটি পক্ষ নিতে হবে। এবং তিনি পরিষ্কারভাবে তার স্টেটমেন্টে এমনটাই দাবি করেছেন, সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েল আয়রন ডোম মোতায়েন করেছে এবং সেটি পরিচালনার জন্য ইসরায়েলি আইডিএফ এর সদস্য সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে অবস্থানও করছেন। ঠিক এমন সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই গোপন সফরের বার্তাটি আসলো। এখন দেখুন, সংযুক্ত আরব আমিরাতের যে আলাইন শহরের ভেতরে এই বৈঠকটি হয়েছে, কৌশলগতভাবে ভৌগোলিকভাবে এটি এমন একটি অবস্থায়, যদি সৌদি আরব কিংবা ওমানের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়া হয়, স্বাভাবিক পরিস্থিতিতেও সেই অঞ্চলে প্রবেশ করা খুবই কঠিন। আর যুদ্ধকালীন পরিস্থিতি যখন হরমুজ প্রণালীতে একের পর এক যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আক্রান্ত হচ্ছে, এমতো অবস্থায় এই ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন করা সেটা আরও জটিল। বিশেষ করে নেতানিয়াহু যখন ইরানের হামলা থেকে নিজেকে সেভ করার জন্য ওই সময়টাতে বিভিন্ন ধরনের বাংকারে বা অজ্ঞাত স্থানে বেশি অবস্থান করছিলেন। এমন একটি ঝুঁকিপূর্ণ সময়ে তিনি সংযুক্ত আরব আমিরাতে বড় কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে বা সিদ্ধান্ত বাস্তবায়নের চূড়ান্ত ডিসিশন নেওয়ার সুযোগ না হলে তিনি হয়তো আসতেন না। প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্র যেই কথাটা বলছে যে আগামী কয়েক মাসের ভেতর বা দ্রুত সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের বহু দেশ ইসরায়েলের সঙ্গে যে আব্রাহাম অ্যাকর্ডেন চুক্তি রয়েছে তার অধীনে সম্পর্ক স্বাভাবিক করবে এবং ইরানের বিরুদ্ধে কৌশলগতভাবে একটি জোটও তৈরি হতে পারে, তাহলে কি সেই বৈঠকের জন্যই যুদ্ধকালীন পরিস্থিতিতে তিনি গিয়েছিলেন? আর সেখানে সংযুক্ত আরব আমিরাতের বাইরে আরও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও কি উপস্থিত ছিলেন? সেই প্রশ্নগুলো কিন্তু এখন বারবার আসছে। দেখুন, একদিকে যখন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো গোপনে ইসরায়েলের সঙ্গে আঁতত করছে এবং বড় কিছু পরিকল্পনা হচ্ছে যখন তার আভাস পাওয়া যাচ্ছে, ঠিক এমতো অবস্থায় খোদ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোই বলছে যে মাটির নিচে তৈরিকৃত ইরানের যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো টেকনিক্যালভাবে ইঞ্জিনিয়ারিং নতুন সক্ষমতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের যে বিখ্যাত বোমারু বিমান রয়েছে B-2 বম্বার, তা থেকে নিক্ষেপিত বিখ্যাত যে GBU-57 বাংকার ব্লাস্টার বোমা রয়েছে, এই ধরনের বোমা ২০ বার আক্রমণের পরও ইনসাফের ভেতর ইরানের যে আন্ডারগ্রাউন্ড মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে বা মিসাইল সিটি রয়েছে তার তেমন কোনো ক্ষতি হয়নি, সেটি সক্রিয় রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বড় বড় যে সকল ডিফেন্স ওয়েবসাইট রয়েছে তারা নিশ্চিত করছে ২০২৫ থেকে ২০২৬ সালে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে চলকালীন যুদ্ধ রয়েছে সেখানে ইনসাফের দক্ষিণাঞ্চলে অবস্থিত মাউন্ট সোফের ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সটি সবচেয়ে বেশি বোমাবর্ষণের শিকার হয়েছে। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের সকল ধরনের বিমানই এখানে বোমা হামলা করেছেন, তারপরও কিন্তু সেটার আন্ডারগ্রাউন্ড যে ফ্যাসিলিটি রয়েছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। ইরান এখনও সেটা সক্রিয়ভাবে যে কোনো মিশনের বিরুদ্ধে সেটা পরিচালনা করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইনসাফের একজন বাসিন্দা একটানা বোমা হামলার এই তীব্র বর্ণনা করে বলেন, এই পাহাড়তে আমরা প্রায় রাতেই বোমা পড়তে দেখতাম, বাতাসে ধোঁয়া উঠতে দেখতাম, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখতাম এই পাহাড় থেকেই আবার ইরানের IRGC ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
রিসেন্টলি যুক্তরাষ্ট্রের রিপোর্টে উঠে এসেছে ইরানের যে মিসাইল উৎক্ষেপণের সক্ষমতা সেটা প্রায় 70% কাছাকাছি এখনো অক্ষত এবং তাদের সেই সক্ষমতা রয়ে গেছে। ইরানের যখন এই সক্ষমতা রয়ে গেছে তখন ইরাকের ভেতর একটি পাহাড়ে নজরদারির অভিযোগে ইরাকের একটি রাডারের উপর হামলা করেছে ইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটি ভিডিও ফুটেজও পাওয়া গেছে একেবারে কুর্দিস্তান নিয়ন্ত্রিত যে উঁচু পাহাড়ি অঞ্চল রয়েছে ইরানি সীমান্তের কাছে, সেখানেই কিন্তু এই হামলাটি হয়েছে। দেখুন, এই হামলার বিষয়ের সত্যতা স্বীকার করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড তাদের বক্তব্যে দাবি করেছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ভেতর স্পাই রাডার বা গোয়েন্দা রাডারের একটি শক্তিশালী কার্যক্রম ছিল, যা দিয়ে ইরানের অভ্যন্তরে নজরদারি করা হতো এবং সেই নজরদারির তথ্য যুক্তরাষ্ট্রের হাতে যেত যে কোনো উপায়। আর এই ধরনের কার্যক্রম যাতে আর চালাতে না পারে বা ইরানের বিরুদ্ধে ঝুঁকি তৈরি না হয়, এই জন্যই কিন্তু এই তাদের দাবি অনুসারে এই স্পাই রাডারের উপর তারা ড্রোন হামলা করেছে এবং রাডার সিস্টেমটি সম্পূর্ণভাবে অচল হয়ে গেছে। দেখুন, যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে এরপর থেকে আঞ্চলিকভাবে কোনো বড় ধরনের হামলার বিষয়ে তেমন খোঁজ খবর পাওয়া যায়নি। বিশেষ করে গত ৩-৪ দিনে হরমুজ প্রণালীর বাইরে কোনো আক্রমণ হয়েছে এমন কোনো খবর পাওয়া যায়নি। আর ঠিক এমতো অবস্থায় কিন্তু ইরাকের কুর্দিস্তানের ভেতর রাডারের উপর ইরানের এই হামলার ঘটনা ঘটল এবং ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে স্পাই করার কারণে এমনটা হয়েছে। তারা তাদের ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো দেশই যদি কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সহযোগিতা করে তাদের ছাড় দেবে না। তার প্রাথমিক পদক্ষেপ হিসাবেই তারা ইরাকের এই যে রাডার সিস্টেম তার বিরুদ্ধে হামলা করলো। আর ঠিক এমতো অবস্থায় ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর বৈঠক এবং সহযোগিতার বিষয়গুলো ধাপে ধাপে প্রকাশ্যে আসছে। সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে চীন সফর রয়েছে, যেহেতু সেই চীন সফর থেকে ইতিবাচক কোনো ধরনের সমঝোতা পাওয়া যায়নি, সুতরাং দ্বিতীয় ধাপের সামরিক পদক্ষেপের বিষয়টা খুবই একেবারে আসন্ন এবং এটা শুধু সময়ের ব্যাপার, ২-১ দিনের ভেতর এটা ঘটতে পারে। এর জন্যই কিন্তু দুই পক্ষের এই পাল্টা বড় প্রস্তুতি। পরিস্থিতি যখন এমন পর্যায়ে এবং ইরান হুমকি দিয়েছে নতুন করে হামলা হলে তারা পরমাণু বোমা তৈরির গ্রেডের যে ইউরেনিয়াম রয়েছে ৯০% পরিশোধন করবে। ঠিক এমতো অবস্থায় এক রাতে এই ইরানের ভেতর ৯ বার ভূমিকম্প অনুভূত হয়েছে বা ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। বিষয়গুলো নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা বা নানান কিছুই কিন্তু সমীকরণ তৈরি করা হচ্ছে। যদি চূড়ান্তভাবে বড় যুদ্ধ হয় বা এই যুদ্ধে যদি উপসাগরীয় দেশ বা আন্তর্জাতিক কয়েকটি দেশ যুক্ত হয়, তাহলে এই পরিস্থিতি চূড়ান্তভাবে আত্মরক্ষার ক্ষেত্রে ইরানকে কত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে বা সর্বোচ্চ প্রযুক্তি আয়ত্ত করার ক্ষেত্রে তারা বড় ঘোষণা দেবে কিনা, সেই বিষয়গুলোও কিন্তু এখন হিসাব নিকাশে রয়েছে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে এই বিষয়কে কেন্দ্র করে কোথাকার পানি কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।